পৃথিবীর কোনো দেশ পুঁজিবাজারকে স্ট্রং না করে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারেনি। ফ্যামিলি কার্ড বলি, আমাদের কৃষক কার্ড বলি, এগুলোর জন্য রেভিনিউ লাগবে না। ব্যাংক কি করে 50 বছরের জন্য একটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিবে? এটা কোনো সুযোগ নাই। যারা পরীক্ষিত, যাদের পুরনো ইতিহাস আছে, তারাই আসলে পুঁজিবাজারে আসবে। আয়োজকদের মধ্যে উনি যেটা বললেন যে মতিঝিলে এত পানি, আসলে মানুষের চোখের পানি। এবং 3টা সেক্টর কথা উনি বলেছেন, ব্যাংকে টাকা রেখে যারা ঠকেছে, ইন্স্যুরেন্স করে যারা ঠকেছে, এবং পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে ঠকেছে। এটা কিন্তু একেবারেই এই 3টা জায়গার মানুষের কষ্টের একেবারে খুব এক বাক্যে উনি এই কথাটা বলেছেন। এটা কিন্তু সত্য। এখান থেকে আমাদের বেরিয়ে দেবে। আমি মানে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হচ্ছে, আমাদের আইন কানুন নিয়ম শৃঙ্খলা অনেক কিছুই আছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে আমরা খুব উইক। সেটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম। আগে আমরা বুঝে নেই পৃথিবীর কোন দেশ আছে যে দেশে এমপ্লয়মেন্ট জেনারেট করা গেছে অথবা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা গেছে পুঁজিবাজার ছাড়া। এটা অসম্ভব। আমাদের যখন ইউরোপীয় শিল্প বিপ্লব হলো, তখন কিন্তু এই পাবলিক লিমিটেড কোম্পানির কনসেপ্টটা আসলো। প্রত্যেকে 1 সেন্ট 2 সেন্ট দিয়ে লক্ষ লক্ষ মানুষ পুঁজির যোগান দিয়ে তারপরে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গেল। তার আগে কিন্তু মানুষের কাছে কোনো টাকা পয়সা ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না। সেই একই মডেলে আমরা কেন আমাদের পুঁজিবাজারকে স্ট্রং করতে পারলাম না? আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপগুলো কোথায়? আমাদের এমপ্লয়াররা কেন ব্যাংক থেকে লোন করবে এবং ব্যাংকগুলোকে ঝামেলা ফেলে দেবে? ব্যাংকগুলো টাকা সংগ্রহ করে হচ্ছে শর্ট টার্ম ডিপোজিটের মাধ্যমে, 3 মাস মেয়াদি অথবা 1 বছর মেয়াদি, বড় জোর 5 বছর মেয়াদি। ব্যাংক কি করে 50 বছরের জন্য একটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিবে? এটা কোনো সুযোগ নাই। আপনি ব্যাংক থেকে ঋণ নিলেন, 6 মাস পরে আপনাকে পেমেন্ট করতে হয়, তারপরে সুদ দিতে হয়। অথচ আপনি যদি পুঁজিবাজারে যদি ইকুইটি মার্কেট থেকে নেন, ইন্টারেস্টিংলি আপনাকে এই টাকা ফেরত দিতে হয় না, নেভার এভার, বিকজ এটা ইকুইটি, কোনোদিনও ফেরত দিতে হবে না। আপনার কোম্পানি পারপেচুয়াল থাকবে, এক্সিস্টেন্স থাকবে, আপনার এটা ব্যালেন্স শিটে ইকুইটি হিসেবে থাকবে, আপনাকে কখনোই ফেরত দিতে হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে, আমাদের যারা এন্টারপ্রেনিয়ার, যেই টাকা কখনো ফেরত দিতে হবে না, সেখানে না দিয়ে তারা কেন ব্যাংকে যাচ্ছে যেটা 6 মাস পরে ফেরত দিতে হবে এবং তাকে নির্দিষ্ট সুদ দিতে হবে? শুধু তাই না, আপনি যদি পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করেন, আপনাকে গনে গনে কোনো ইন্টারেস্টও দিতে হবে না। আপনি লাভ করলে বেশি মুনাফা দিবেন, কম করলে কম দিবেন। আচ্ছা, এইগুলো আপনাদের চাই। তাহলে প্রশ্ন হলো, ইনভেস্টররা কেন ব্যাংকে ইনভেস্ট না করে অথবা গভর্নমেন্টের বন্ডে ইনভেস্ট না করে, সঞ্চয়পত্র না কিনে আপনাদের কাছে আসবে? অর্থাৎ পুঁজিবাজার কেন সে আসবে? আসবে এই কারণে, সে দেখেছে যে এই বিজনেসটা গত 100 বছর, 50 বছর, 60 বছর ধরে হিউজ আর্ন করেছে, তাদের ক্যাপাসিটি আছে আর্নিং এর, তাদের লাভের পরিমাণ অনেক বেশি। আমি ব্যাংকে এফডিআর রেখে যেই পরিমাণ টাকা মুনাফা পাবো, তার চেয়ে অনেক বেশি লাভ করবো আমি, ডিভিডেন্ড পাবো হচ্ছে এই কোম্পানি থেকে। তো তার মানে হচ্ছে, যারা পরীক্ষিত, যাদের পুরনো ইতিহাস আছে, তারাই আসলে পুঁজিবাজারে আসবে। যাতে করে এই যে আমরা যারা এর সাথে জড়িত আছি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা স্টক এক্সচেঞ্জগুলো অথবা আমাদের বলে মার্চেন্ট ব্যাংকগুলো, ইস্যু ম্যানেজারগুলো, যারা অ্যাকাউন্ট সার্টিফাই করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এদের দায়িত্ব হচ্ছে এমন কাউকে, এমন কোনো কোম্পানিকে স্টক মার্কেটে লিস্টেড করা যাবে না যার ট্র্যাক রেকর্ড যে সে ভালো মুনাফা করে, আগামী 500, 1000 বছর, 2000 বছর, 3000 বছর ইনভেস্টরদেরকে মুনাফা দিতে পারবে। এইরকম যদি কেউ না থাকে তাহলে আসতে হবে। তার মানে হলো, এই যে প্রত্যেকটার কথা বললাম, যিনি তাদের প্রসপেক্টাসের সার্টিফাই করলেন, যিনি হিসাব দিলেন যে বিগত বছরের হিসাবগুলো, তাদের প্রফিটেবিলিটি এগুলো প্রত্যেকটা হবে অ্যাকুরেট, প্রত্যেকটা হবে এভিডেন্স বেসড। আনফরচুনেটলি আমরা এই জায়গাটাতে ফেল করেছি। আমরা দেখেছি
আমাদের বিগত 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরের যতগুলো কোম্পানি আমরা লিস্টেড হয়েছে, এগুলো একটাও কিন্তু ওই ক্রাইটেরিয়া মিট করে না। পুঁজি বাজারে বিনিয়োগকারীরা তার পুঁজি সেফ জায়গায় না রেখে আপনার এখানে খাটাবে বেশি মুনাফার আশায়। এই কোম্পানিগুলোর এবিলিটি আছে বেশি মুনাফা দেওয়ার, এই যে ক্রাইটেরিয়া একটাও মিট করে না, কিন্তু তারা চলে আসছে। এখন তাদের দেখছি সব ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সবকিছু বন্ধ। এইগুলোই হচ্ছে আসলে আমাদের করণীয়। আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের যারা যারা এখানে প্লেয়ার আছে প্রত্যেকে 100% অনেস্টলি এই কাজগুলো করবে। এখানে কোনো মিস স্টেটমেন্ট হবে না, কোনো মিস ডিক্লারেশন হবে না, কোনো হিসাব নিকাশের ভুল হবে না। এইটা যদি আমরা করতে চাই, সত্যিকার অর্থে সুযোগটাকে বন্ধ করে দিতে হবে, এবং সেটা করা সম্ভব যখন আমরা আমাদের টোটাল ইকোনমিটাকে ডিজিটালাইজেশনের মধ্যে নিয়ে আসবো, লিঙ্কেজের মধ্যে নিয়ে আসবো। আর ইনসেন্টিভের কথা আমরা অনেক শুনেছি, অনেক ইনসেন্টিভ দিয়েছি। যখন বাজার ক্র্যাশ করেছে তখনও বাজারে ইনসেন্টিভ ভরা ছিল। বরং আমরা যেটা প্রবলেমে পড়ি, আমাদের যে রেভিনিউ আর্নিংয়ের যে প্রয়োজনীয়তা, যেমন এই মুহূর্তে বাংলাদেশ সরকার অনেক দিন পর আমি মনে করি জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকারী একটা সরকার এসছে। ওনারা কিন্তু জনকল্যাণমূলক ইকোনমির দিকে যাচ্ছে, ইকোনমিক ডেমোক্রেটাইজেশনের দিকে যাচ্ছে, যাতে করে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যাদের বেশি প্রয়োজন, তারা যাতে রাষ্ট্র থেকে বেনিফিট পায়, কৃষকরা যেন বেনিফিট পায়, সাধারণ মানুষরা যাতে, যারা দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে দ্রুত, তারা যাতে বেঁচে থাকতে পারে। ফ্যামিলি কার্ড বলি, আমাদের কৃষক কার্ড বলি, এগুলোর জন্য রেভিনিউ লাগবে না? তো প্রত্যেকটা জায়গায় যদি আমরা কেবলমাত্র ইনসেন্টিভ চাই, 7.5% ইনসেন্টিভ কিন্তু হিউজ, ইটস এ হিউজ ইনসেন্টিভ, এবং এটা আমরা গত বছরই করেছি। আমরা কিন্তু যেমন গতবার যখন আপনাদের ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে অনেক প্রশ্ন আসছে যে এটা রেগুলার রেটে ট্যাক্স হয়ে গেছে, আমি প্রথম এসেই আমরা যেটা করেছি যে না, এই ট্যাক্সটাকে সহনীয় করবো, আমরা 15% রেটে নিয়ে গেলাম, যাতে করে সহনীয় ট্যাক্স হয়, তাও 50 লাখ টাকার উপরে। কয়েকদিন দেখলাম মার্কেট খুব ভালো হলো, এরপর যে মার্কেট পড়লো আর ঠিক হলো না। তাহলে এই যে ইনসেন্টিভগুলো আমরা দিলাম, মাঝখানে গভর্নমেন্ট এক্সচেকারে কিছু টাকা কম আসলো, আলটিমেটলি কিন্তু বিনিয়োগকারীদের অথবা স্টক মার্কেটের কোনো উপকার হলো না। তো সেই কারণে এগুলো আপনারা বলার সময় একটু চিন্তা ভাবনা করে বলবেন। আমার প্রস্তাব হচ্ছে, আমরা যেখানেই ডিসিশন নেই কেন, আপনারা ওই জায়গায় থাকেন, এখানে থাকেন, আমাদের ডিসিশন মেকিং এর আলটিমেট যে ভিত্তি সেটা হবে জনকল্যাণ। যে আমাকে প্রমাণ করে দিতে হবে ওভারঅল যে আমার জনগণ, আমার রাষ্ট্র কিভাবে এই সিদ্ধান্ত থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছে। সেটা যদি থাকে, আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি। এই বিষয়টা আমাদের মাথায় আনতে হবে। এবং এই আরেকটা কথা এখানে বলেছে যে আমাদের পলিসি মেকারদের মধ্যে অনেকে মনে করে এটা একটা জুয়ার বাজার, এটা বোধ হয় যে ছোটবেলায় যে কি বলে লোকজন 3 তাস খেলতো, ওই টাইপের একটা জিনিস, এটা না থাকলে কোনো ক্ষতি নেই। এই টেবুটাও ভাঙতে হবে। পৃথিবীর কোনো দেশ পুঁজিবাজারকে স্ট্রং না করে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারেনি। কারণ এটাই হচ্ছে আসলে, এটি সারা দুনিয়ার নিয়ম। মিউচুয়াল ফান্ড আরেকটা বড় জায়গা যেটা বলেছে যে এটা বড় সুযোগ আমাদের, কিন্তু দেখেন মিউচুয়াল ফান্ডগুলোর যে ম্যানেজমেন্ট এবং যে গভর্নেন্স, এর ভিতরে এত ত্রুটি বিচ্যুতি। এখন মিউচুয়াল ফান্ডের দাম 2 টাকা 2.5 টাকা, অথচ মিউচুয়াল ফান্ডগুলো সবচেয়ে স্ট্রং থাকার কথা। থিওরিটিটা কি, যে ক্যাপিটাল মার্কেট একটা জটিল জায়গা, আমরা যারা সাধারণ মানুষ এর আপ ডাউন বুঝবো না, যারা এক্সপার্ট ফান্ড ম্যানেজমেন্ট তাদের কাছে আমি টাকা দিব, সে আমার পক্ষে করবে। এই তো তার মানে হলো আপনি স্বীকার করে নিয়েছেন, এন্টায়ার আমার এই ইকোসিস্টেম স্বীকার করে নিয়েছে মিউচুয়াল ফান্ডের ম্যানেজার হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, তারা হচ্ছে উইজার্ড, ফাইন্যান্সিয়াল উইজার্ড, সেখানে টাকা রাখা সবচেয়ে সেফ, অথচ সবচেয়ে খারাপ পারফরমেন্স তাদের। তাহলে মানুষ কোথায় যাবে? কারণ প্রত্যেকটা জায়গায় আমরা ফেল করছি আমাদের এক্সিকিউশনে। এটাই হলো মূল জিনিস। আইন আছে, বিধি আছে, বিধান আছে, কিন্তু যারা অন্যায় করে এবং সাধারণ মানুষকে ধোঁকা দেয় তাদেরকে আমরা সেভাবে অ্যাকাউন্ট ফর করতে পারি না। এই জিনিসটা যদি আমরা শক্তভাবে করি, আমার মনে হয় গত কিছুদিন আমাদের বিশেক চেষ্টা করেছে একটা ডিসিপ্লিন আনার জন্য, এবং এই রিফর্মগুলো যদি আমরা সামনে ধরে রাখতে পারি তাহলে নিশ্চয়ই পুঁজিবাজার ভালো কিছু হবে। আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে আমাদের জাতীয় স্বার্থ যেটা, যে রেভিনিউ ম্যাক্সিমাইজ করা, সেটাকে মাথায় নিয়ে এবং আপনাদেরকে যতভাবে হেল্প করা সম্ভব রেভিনিউ লিকেজ মানে যাতে তৈরি না হয় সেটাকে এনশিওর করে
আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সবকিছু করতে রাজি আছি। তবে আমরা যে আগে অনেক ইনসেন্টিভ দিলাম এবং দেখলাম যে রেজাল্ট হয়নি, সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে, এটা দয়া করে আপনারা মনে রাখবেন।